এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে আমি নিয়েছি পলিটি ভারতের সংবিধানের ক্লাস রয়েছে, আর এটা প্রিভিয়াস ইয়ারের ক্লাস রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো যেরকম ডাব্লিউবি পড়ছে, কেপি পড়ছে, ডাব্লিউপিএসআই পড়ছে, সমস্তটার এখানে নেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারের ক্লাস করে লাভ কি? প্রথমত প্যাটার্ন এবং লেভেল বুঝে যাবে, আর যখন প্যাটার্ন লেভেল বুঝে গেলা তোমার প্রিপারেশন করতে অনেকটাই সুবিধা হবে। আর অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো রিপিট হয়, মানে কোশ্চেনগুলো রিপিট হয়, সেগুলো হুবহু কমন পেয়ে যাওয়া। যেগুলো সাবজেক্ট এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথের ম্যাক্সিমাম পার্ট কমপ্লিট হয়ে গেছে, রিজনিং 11টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, স্ট্র্যাটেজিকে চলছে, আর নতুনভাবে পলিটিকটাকে নেওয়া হয়েছে, যেহেতু রিজনিংটা আর কয়েকটা পার্ট রয়েছে তো কমপ্লিট হয়ে যাওয়া বলে। এদের যদি ভিডিও দেখতে চাও প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখান থেকে যেয়ে দেখতে পারো, এবং এদের যদি পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামে রয়েছে, এবং আজকের ক্লাস হচ্ছে তারও পিডিএফ টেলিগ্রামে প্রোভাইড করব, এবং বিভিন্ন রকমের খবরের আপডেট টেলিগ্রামে দেওয়া হয়, সেখানে যে জয়েন্ট হতে পারো। চলো আজকের ক্লাস স্টার্ট করি। ফেসবুক পেজে যদি জয়েন্ট হওয়ার ইচ্ছা থাকলে ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো। ঠিক 1 নম্বর দেখে নাও, আমাদের কি বলছে, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা হলো। তো মৌলিক কর্তব্য, এই যে শব্দটা রয়েছে এটা কোথা থেকে এসেছিল? রাশিয়া থেকে এসেছিল, এবং মৌলিক কর্তব্য কটা ছিল? 10টা ছিল। আর একটা এড হয়ে কতটা হয়ে গেছিল? 11টা হয়েছিল। এখানে অপশন দেখো, আমাদের কত 15টা রয়েছে, 9টা রয়েছে, বি নম্বরটাতে, সি নম্বর 11, আর ডি নম্বর আমাদের 13। তো এখানে রাইট অ্যান্সার সি হয়ে যাবে। পুরো ডিটেলস নিয়েছি, পুরো ডিটেলসটা দেখে নাও। এবার দেখো এই ডিটেলস গুলো নেওয়ার মানে কি, এই নোটস হিসাবে তোমাদের থেকে যাবে, আর যখন পিডিএফটা পাবা তখন খুবই লাভ হবে। দেখো এই শব্দটা কোথা থেকে এসেছে? রাশিয়া থেকে এসেছে। না তো আমি এখানে লিখতে হতো রাশিয়া, ঠিক? তো আমি এখানে লিখে নিয়েছি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। ক্লিয়ার? এবার এই যে যুক্ত করা হয়েছে যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, আমি সেটা সম্বন্ধে একটু বলে বলে দিচ্ছি। কততম সংশোধনের যারা তাকে যুক্ত করা হয়েছিল? প্রথম প্রথম কত, এখানে 86তম সংশোধনী 1902। 11তম মৌলিক কর্তব্য যুক্ত হয়। এটি হলো, এটি কি রয়েছে? 6 থেকে 14 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া মাতা পিতার মৌলিক কর্তব্য। এই যে এটাকে করা হয়েছিল এড। ক্লিয়ার? এগুলো পড়তে পারো ডিটেলসে যখন পিডিএফ পাবা। তো যেটা ইম্পর্টেন্ট ছিল আমি বললাম। দেখো আমাদের 2 নম্বরটাতে কি বলতে চাইছে সেটা দেখে নাও। লোকসভার উপস্থিত কোনো বিলকে অর্থ বিল হিসেবে সার্টিফিকেট প্রদান করেন। মাথায় রাখবা, লোকসভা একটা হয়, লোকসভা হয়, একটা রাজ্যসভা হয়। তো লোকসভার মধ্যে যে বিল আসে সেই বিলটাকে কে বলবে কি এটা অর্থ বিল রয়েছে, কার পাওয়ার রয়েছে ওই বলার। তো মাথায় রাখবা, এখানে রাষ্ট্রপতির পাওয়ার রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, লোকসভার স্পিকারের পাওয়ার রয়েছে, ভারতের অর্থমন্ত্রীর, এখানে ভারতটা একটা এক্সট্রা হবে, ভারতের অর্থমন্ত্রী কার পাওয়ার রয়েছে? তো দেখবা লোকসভাতে যারা কে থাকে, লোকসভাতে স্পিকার থাকে। তো লোকসভার অর্থ বিলকে সার্টিফিকেট দেওয়ার কাজ তো লোকসভার স্পিকার করবে তো অবশ্যই। তো এখানে সি নম্বর আমাদের রাইট হলো। এবার দেখো ডিটেলসটা দেখে নাও। সংবিধানের অনুচ্ছেদ 110(3) স্পষ্টভাবে বলে যে যদি কোনো বিল, একটি অর্থ বিল আছে কিনা উপস্থিত যখন হয়, সেটা অর্থ বিল আছে কিনা তা যদি জানতে হয়, তো এখানে বলছে স্পিকার সিদ্ধান্ত, স্পিকার যেটা বলে সেটাই মানে সর্বসর্বা হয়। মানে স্পিকার যদি বলে হ্যাঁ এটা এই অর্থ বিল, তো অর্থ বিল, ও যদি বলে অর্থ বিল না, তো অর্থ বিল না। ক্লিয়ার? 3 নম্বর দেখো আমাদের কি বলতে চাইছে। অনুচ্ছেদ বা অনুচ্ছেদগুলিতে উল্লিখিত মৌলিক অধিকার সমূহ জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। জরুরি অবস্থাটা কি? প্রথমে এটাই বুঝে না, রাষ্ট্রপতির শাসন যে জারি করা হয় তাকে জরুরি অবস্থা বলে। এটা 356 জারি করা হয় আর্টিকেল, ধারা অনুসারে। এবার এখানে এই ধারা যখন জারি হয়ে যায়, একটা আর্টিকেল যেটা রয়েছে সেটা কিন্তু চলতে থাকে। যদি আমি 19-এর কথা বলি, 19-এ কি রয়েছে? মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকারে আমাদের যে অধিকারগুলো পড়ে, কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, সমবেত সমিতি তৈরি করার অধিকার, আর তারপরে ব্যবসা বাণিজ্য করার যে অধিকার রয়েছে, সেটা তো বন্ধ হয়ে যায়। তো আমাদের এ নম্বর তো হতে পারে না। যদি আমি 14 এবং 17-র কথা বলি, অনুচ্ছেদ 17 রয়েছে আর অনুচ্ছেদ 14 রয়েছে। অনুচ্ছেদ 14 যদি কথা বলি, আইনের কাছে কিন্তু সবাই কিন্তু সমান। এগুলো নেওয়া হয়েছে। আইনের কাছে কিন্তু সবাই সমান। আর যদি 17-র কথা বলি, ওই স্পষ্টতার আম দূরীকরণের কথা বলে। তো এখানে যেটার ওপর প্রভাব পড়ে না, এখানে ডি নম্বর আমাদের রাইট হয়ে যাবে, যেটা রয়েছে রাইট অ্যান্সার। দেখো এখানে নেওয়া হয়েছে 14 তে আইন সবার কাছে সমান রয়েছে।
17-তে অস্পষ্টতা দূরীকরণের ওপর নজর দেওয়া হয়। কিন্তু অনুচ্ছেদ 21 যেটা রয়েছে সেটা কি লাইফ সম্বন্ধেই রয়েছে, কি জীবনের কারো অধিকার সম্বন্ধে, মানে যেরকম আমাদের স্বাধীনভাবে বাঁচার যে অধিকার রয়েছে তার ওপর কোনো কিন্তু প্রভাব পড়ে না, সবাই কিন্তু স্বাধীনভাবে বাঁচতে পারে। এটা রয়েছে 1900 বলছি, বারবার 1900 কেন আমার মাইন্ডে আসছে, 21 রয়েছে। তো এটা আমাদের রাইট অ্যান্সার, ডি নম্বর। জরুরি অবস্থার সময়ে এটা থাকে, মানে আমাদের লাইফের অধিকার রয়েছে, ঠিক না? চলো 4 নম্বরটা দেখো, এখানে কি বলছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলো স্থান পেয়েছে সংবিধানের কোথায় পেয়েছে? প্রথম অংশে, দ্বিতীয় অংশে, চতুর্থ অংশে, না পঞ্চম অংশে? তো মাথায় রাখবে এখানে চতুর্থ অংশে পেয়েছে। আর এটার নাম রয়েছে ডিপিএসপি, ডিপিএসপি। আর এটা শুরু হচ্ছে 36 থেকে 51 আর্টিকেল মধ্যে এখানে পেয়েছে। মাথায় রাখো, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু, বারবার এগুলো রিপিট হবে দেখবা। দেখো সি নম্বর আমাদের এখানে রাইট হলো। আমি আচ্ছা লেখা রয়েছে এখানে ডিপিএসপি, ভারতীয় সংবিধানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির ধারণা ধারণা দেওয়া হয়েছে। আর এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছিল? রাষ্ট্র এই রাষ্ট্রের নির্দেশমূলক রাষ্ট্রের নির্দেশমূলক ধারণাটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। মাথায় রাখবা এই ছোট ছোট পয়েন্ট গুলো। দেখো 5 নম্বর আমাদের কি বলছে, ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের ধারা অনুসারে? তা আমি বললাম কত ধারা অনুসারে, 356। এর আগেও আমি প্রথমটাতেই বলে দিয়েছিলাম, ঠিক না? এবার দেখো ইমার্জেন্সি গুলো, অনেকটা ইমার্জেন্সি হয়, এই ইমার্জেন্সি গুলো দেখে নেবা। ন্যাশনাল, স্টেট আর ফাইন্যান্স। তো এই তিনটা ইমার্জেন্সি হয়, তিনটা ইমার্জেন্সি ভালো করে পড়ে নিও। সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা প্রশ্নতেই ছিল। সংবিধানের কোন অনুচ্ছেদ সংবিধানের সংশোধনী পদ্ধতি পরিণত হয়? মানে সংশোধন করার একটা যে বর্ণিত রয়েছে, মানে সংশোধন করার পদ্ধতি বর্ণিত রয়েছে কি না, আর্টিকেল গুলোকে সংশোধন করা যেতে পারে সময়ের অবস্থা দেখে, কি না এই আর্টিকেলের কোনো সাইড ইফেক্ট রয়েছে, সাইড ইফেক্ট পড়ছে, তখন কিন্তু সংশোধন করে চেঞ্জ করতে পারে। তো সেই আর্টিকেলটা অনুচ্ছেদ যদি বলা হয় 368টা 68 রয়েছে, তো এটা কি করে সংশোধন করে দেয়, কি না এই আর্টিকেল ঠিক না, তো ওটাকে সংশোধন করতে পারে, অনুমতি দেয় এই আর্টিকেলটা 368। ক্লিয়ার? এবার দেখি, আচ্ছা আর কিছু নাই। 7 নম্বরটা দেখে নাও, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ঘোষিত হয়েছে যে ভারত একটি রাষ্ট্র সম্মেলন? কোন অনুচ্ছেদে এটা বলা হয়েছে যে ভারত একটি রাষ্ট্র সম্মেলন? কোন অনুচ্ছেদটাতে বলা হয়েছে? অনুচ্ছেদ 1 না অনুচ্ছেদ 3 না অনুচ্ছেদ 2 না অনুচ্ছেদ 4? তো এখানে মাথায় রাখবা, আমাদের যে রয়েছে, আমাদের যে রাজ্য রয়েছে ইউনিয়ন টেরিটরি রয়েছে। আর যদি আমেরিকার কথা বলি তো ওরা ফেডারেশন রয়েছে। ফেডারেশন বলতে যেরকম একটা বাড়ি দেখছো, ইটগুলো একটা একটা করে ইট দিয়ে আর সিমেন্ট দিয়ে জয়েন্ট, ইট আর যেরকম দেখবা কাঁচা বাড়ি প্রথম যখন তৈরি করে ইট দেয় আর তৈরি করতে চলে। মানে যদি এরকম ভাট্টাতে কাজ করে থাকো, ইটের ভাটাতে যখন ইটগুলো লাগানো হয়, দেখবা একটার পর একটা ইট রেখে রেখে লাগায়, সেটাতে দেখবা অটোমেটিক পড়েও যেতে পারে, ঠিকঠাক খাড়াও থাকতে পারে। সেরকম ফেডারেশন রয়েছে। আমেরিকার লোকগুলো হচ্ছে মানে এ পড়াশোনা উম, ব্যক্তি বা ভালো ব্যক্তি ওরা, তো ওরা ফেডারেশনে চলতে পারবে। কিন্তু যদি ইন্ডিয়া যেটা রয়েছে ইউনিয়ন রয়েছে, এখান থেকে সরতে পারবা না। মানে কোন রাজ্য যদি বলে কি আমি ইন্ডিয়ার, একটা রাজ্য বলছে কিন্তু আমি ইন্ডিয়ার থেকে ইন্ডিয়াতে থাকবো না, আমি আলাদা দেশ তৈরি করব, তো কখনোই করতেই পারবে না। বাট যদি আমেরিকার একটা রাজ্য বলে কিনা আমি আলাদা দেশ তৈরি করবো, ওরা ইজিলি তৈরি করতে পারবে। সেই জন্য আমি উদাহরণটা দিলাম ইট ভাটার, কি ওরা যে ইটটা ওরা তৈরি করেছে রাখছে সিম্পলি, ওরা চাইলেই সরাতে পারবে। বাট যখন একটা বাড়িতে ইটটা লাগে, সিমেন্ট টিমিট দিয়ে প্লেস্টার করে যখন উঠানো হয়, তখন দেখবা ওই ইটটা ভেঙে বের করতে অনেকটাই সময় লাগে। তো আমাদের রয়েছে ইউনিয়ন আর আমেরিকার রয়েছে ফেডারেশন, এই ভাগ রয়েছে। তো ওরা মানে শিক্ষিতর মধ্যে এটা প্রচলন হতে পারে, বাট আমাদের দেশ অতটা উন্নত মানের না কি ফেডারেশন করা যাবে। তো এখন আমাদের ইউনিয়ন রয়েছে। ক্লিয়ার? এটা অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে, সংবিধানের প্রথম ধারায় ভারতকে অঙ্গরাজ্যের সমূহের একটি ইউনিয়ন বলা হয়। ক্লিয়ার? আর ইউনিয়ন খুবই ভালো, এখান থেকে কেউ কোনো রাজ্য খুবই তাড়াতাড়ি যে উম, হতে পারবে না। দেখো 8 নম্বর কি বলছে, কোন ব্যক্তি গণ পরিষদ সভা সমিতির হয়েছিলেন
কোনো ব্যক্তি গণ পরিষদের সভাপতি হয়েছিলেন 11ই ডিসেম্বর 1947 ওর তেরিকা 1947 সালে। দেখো, জওহরলাল নেহরু বলছে, সর্দার বল্লভভাই প্যাটেল বলছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ বলছে, তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর 1946 যখন স্বাধীন হয়ে হচ্ছিল, তো প্রথম সভাপতি যে গণ পরিষদের ডক্টর রাজেন্দ্র প্রসাদই হয়েছিল। এখানে আমি সমস্তটা আচ্ছা নেওয়া হয়নি। 9 নম্বরটা দেখো আমাদের কি বলতে চাইছে, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত হচ্ছে ভারতীয় ভারতের রাষ্ট্র ব্যবস্থার যে প্রকৃতটা কি রকমের রয়েছে। এককেন্দ্রিক এককেন্দ্রিক রয়েছে, এককেন্দ্রিক তো নয়। এখানে যদি রাইট অ্যান্সার বলা যায় তো যুক্তরাষ্ট্রীয় হবে, বি নম্বরটা রাইট হয়ে যাবে। ঠিক। 10 নম্বরটা দেখো আমাদের এখানে কি বলতে চাইছে, সংবিধানের কোন অনুচ্ছেদে কোন রাজ্যের জরুরি অবস্থার ঘোষণা করার অধিকার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। তো এটা তো আমাদের হয়ে গেল। তো ডবল বার রিপিট হচ্ছে এটা প্রশ্ন। তো এটা 2006-এ এসছে। তো এগুলো খুবই রিপিট হয়, যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়ে গেছে সেগুলো পড়ে যাওয়া, দেখবা তার আশেপাশে এই প্রশ্নগুলো থাকবে। তো এখানে আমাদের সি নম্বরটা রাইট। 11 নম্বর দেখো আমাদের কি বলছে, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে। গণপরিষদের আমরা একটা আরো প্রশ্ন দেখলাম, সেখানে উত্তর হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বাট এখানে খসড়া কমিটির চেয়ারম্যানের কথা বলছে, তো ডক্টর ভীমরাও আম্বেদকর হয়ে যাবে এখানে বি নম্বরটা। তো এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছিল, দুটো সালের নেওয়া হয়েছিল, 2005-এর আর 2006-এর। এরপরে আমাদের যে সালটা আসছে 2008-এর আসবে, তারপরে আস্তে আস্তে করে 2008-এর 2013-র এরকম করে আমরা কমপ্লিট করে নেব। ছোট ছোট পার্ট করব, কারণ বেশি নেই, মানে কোশ্চেনই বেশি নেই। 70টার মতো এরকম হবে সম্ভবত, 70 প্লাসই হবে, 70-80টার মতো হবে। তো আমরা ছোট ছোট করে কভার করে নেব। তো থ্যাংক ইউ, আজকে এইটুকুই থাকুক। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।